নমস্কার। আমি জিতু রায়, হিন্দু বিবাহ রেজিস্ট্রার, মুন্সিগঞ্জ সদর ও গজারিয়া উপজেলা। স্বাগত জানাচ্ছি আমার ফেসবুক এবং ইউটিউব পেজে। আমার সঙ্গে যারা যুক্ত হয়েছেন তাদেরকে ধন্যবাদ এবং পরবর্তীতে যারা আমার এই ভিডিও দেখবেন তাদেরকেও কৃতজ্ঞতা জানাচ্ছি। হিন্দু বিবাহ সম্পর্কে আমাদের অনেক জিজ্ঞাসা থাকে, আর আমি হিন্দু বিবাহ রেজিস্ট্রি সম্পর্কিত কাজগুলো করার কারণে নানাবিধ অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছি। কিছু সাধারণ জিজ্ঞাসা এবং আরও কিছু জিজ্ঞাসাকে উত্তরের প্রদানের মাধ্যমে চেষ্টা করব আপনাদেরকে আজকে ছোট ছোট কিছু সমস্যার সমাধান দেওয়ার জন্য। আজকের আলোচনার প্রধান বিষয়টি হচ্ছে যেন একজন প্রাপ্তবয়স্ক নারী এবং পুরুষ যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায়, হিন্দু বিবাহ আইনে তারা রেজিস্ট্রি করবার ক্ষেত্রে তাদের মাথায় অনেক ধরনের প্রশ্ন জাগে। নিজেদের ইচ্ছায় যখন বিবাহটি করতে চায় তখন নানান ধরনের ভাবনা তাদের মাথায় এসে থাকে। তারা কি করবেন, কিভাবে করবেন, কোথায় যাবেন, এই নিয়ে তাদের অনেক ধরনের প্রশ্ন থাকে। হিন্দু আইন অনুযায়ী এই হিন্দু বিবাহ বিষয়টি সম্পর্কে অনেক ধরনের বিস্তারিত আলাপ করা যায়। সেখান থেকে একেবারে ছোট করে যদি এক দাগে বলতে হয়, সেই সব বিষয়গুলো আপনাদের সঙ্গে একটু আলাপ করতে চাই। প্রথমত, একজন প্রাপ্তবয়স্ক নারী 18 বছর পূর্ণ হয়েছে যার, একজন প্রাপ্তবয়স্ক পুরুষ 21 বছর পূর্ণ হয়েছে যার, তারা যদি সিদ্ধান্ত গ্রহণ করেন যে দুইজন একই ধর্মের হিন্দু ধর্মাবলম্বী এবং তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায়, সেক্ষেত্রে নিজেদের এই ইচ্ছা বাস্তবায়ন করবার জন্য বা বিবাহে রূপান্তর করবার জন্য ইচ্ছা যদি তারা প্রকাশ করেন, তাদের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। আমরা যেটি দেখে থাকি হিন্দু বিবাহ আইন অনুযায়ী, এই হিন্দু বিবাহ আইনে স্পষ্ট বলা আছে সপ্তপদী সম্পন্ন করতে হবে। আপনাকে একজন ব্রাহ্মণের উপস্থিতিতে শাঁখা সিঁদুর আপনাকে তুলতে হবে। একজন পুরুষ নারীকে সপ্তপদী সম্পন্ন করবার পরে অগ্নিকে সাক্ষী রেখে সপ্তপদী সম্পন্ন হবার পর তারপরে আইনানুগ ব্যবস্থাগুলো গ্রহণ করতে পারবে। কেননা হিন্দু আইন যেহেতু বা হিন্দু বিবাহটি কোনো চুক্তি নয়, এটি একটি সামাজিক বন্ধন এবং ধর্মীয় ভিত্তি। এই ভিত্তিকে মানে শক্ত রাখবার জন্য এখন পর্যন্ত এই আধুনিক যুগে এসেও কিন্তু আমরা লক্ষ্য করছি এই বন্ধনটিকেই সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়। সেক্ষেত্রে যদি কোনো পুরুষ এবং নারী সিদ্ধান্ত নিয়ে থাকেন তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন, সেক্ষেত্রে আমি তাদেরকে প্রথম পরামর্শটি দিব, অবশ্যই আপনারা সপ্তপদী সম্পন্ন করবেন। তার পরবর্তী ধাপে আমরা বলবো আপনাকে বিবাহটি রেজিস্ট্রি করবার জন্য। আমি সাধারণত যদি কোনো ব্রাহ্মণের উপস্থিতিতে এই সপ্তপদী সম্পন্ন না হয়, তবে কিন্তু এই বিবাহটিকে আমি গ্রহণযোগ্য হিসেবে মেনে নিতে পারি না, বা আইনও সেই কথা বলে না। সেক্ষেত্রে অবশ্যই বলছি, আপনার ক্ষেত্রে পরামর্শ হচ্ছে প্রথমে আপনাকে সপ্তপদী সম্পন্ন করে ব্রাহ্মণের সামনে বা ব্রাহ্মণকে উপস্থিত রেখে ব্রাহ্মণের নির্দেশনা অনুযায়ী আপনি সপ্তপদী সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে প্রশ্ন আসতে পারে, পরিবারের ইচ্ছার বাইরে গিয়ে যদি কেউ সেটি সম্পন্ন করতে চায়, সেই সুযোগ এবং সময় তাদের হাতে থাকে না। তারপরেও আমি আপনাকে বলবো, সময় সুযোগ না থাকলেও অন্তত সপ্তপদী ছোট করে হলেও সম্পন্ন করবার জন্য আপনি একজন ব্রাহ্মণের পরামর্শ অনুযায়ী আপনি সেটি করতে পারেন। তার পরবর্তী ধাপে আপনাকে বিবাহটি রেজিস্ট্রেশন আমি করে দেব। কেননা এটি ছাড়া আমি ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে এবং আইনের দৃষ্টিভঙ্গি থেকে দুটোর দিক থেকেই আমি আপনার বিবাহটি রেজিস্ট্রি করতে পারছি না। তারপরে আপনার যদি ভাবনা আসে যে আপনি এগুলো নিজেদের নিরাপত্তার বিষয় আছে, আপনাদের সামাজিক অবস্থানের বিষয় আছে, সেক্ষেত্রে আমি যেটি বলবো যে আমরা সেই ধরনের সহযোগিতা আপনাকে করে থাকবো। যদি আপনি প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন এবং আপনার সদ ইচ্ছা থেকে থাকে, তাহলে আমাদের অফিস থেকে আপনাকে সেই ধরনের সহযোগিতাটা আমরা করতে পারবো, যেন আইনানুগভাবে আপনার বিবাহটি নিশ্চিত করবার জন্য ধর্মীয় দৃষ্টিভঙ্গি, সামাজিক দৃষ্টিভঙ্গি, উভয় দৃষ্টিভঙ্গি থেকে আপনাকে কিভাবে নিরাপদ রাখা যায়। এর পরবর্তী ধাপটিতে যখন আপনি রেজিস্ট্রেশন আমার কাছে করতে আসবেন, অবশ্যই আপনার দুইজনের ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধনের ফটোকপি নিয়ে আসবেন, বা মেইন কপিটা তো অবশ্যই আপনার সাথে লাগবে। আর ভালো কথা, যেটি অনলাইনে প্রদর্শিত হবে এমন ভোটার আইডি কার্ড এবং জন্ম নিবন্ধন নিয়ে আসবেন। অনেক ক্ষেত্রে আমরা যেটি লক্ষ্য করি, অনেকেই বয়স না হওয়ার কারণে তারা বিভিন্ন সিন্ডিকেটের চক্করে পড়ে তারা কিন্তু বিভিন্ন সময় আমরা লক্ষ্য করেছি ভুয়া ভোটার আইডি কার্ড, জন্ম নিবন্ধন দিয়ে তারা কিন্তু এটিকে চেষ্টা করেন একটি কাগজ তৈরি করে নিজেদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন সেটি প্রমাণ করবার জন্য। দেখুন, এই ধাপটি যদি আপনি অনুসরণ করে থাকেন তাহলে আপনি সম্পূর্ণ ভুল অবস্থানে রয়েছেন। আমি যদি আমার অভিজ্ঞতা থেকে আপনাদের সঙ্গে বলতে চাই, সেটা হচ্ছে গত কয়েক মাস আগে আমি একটি অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। একটি
গ্রাম্য সালিশ, যেটি সামাজিক সালিশ বসেছিল, সেখানে আমাকে যখন নিমন্ত্রণ করা হয়েছিল আমি সেই সালিশে উপস্থিত ছিলাম। সেই সালিশে উভয় পক্ষ ছিল, স্ত্রী এবং স্বামী, তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এবং মেয়ে পক্ষ থেকে যে দাবিটি তোলা হয়েছিল, মেয়ে প্রাপ্তবয়স্ক হয়নি, মানে অপ্রাপ্তবয়স্ক, এবং দ্বিতীয় কথাটি হচ্ছে মেয়েকে তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে জোর জবরদস্তি করে ছেলেপক্ষ বিবাহ বন্ধনের যেই কাগজটি ছিল সেখানে স্বাক্ষর করতে বাধ্য করেছে, এফিডেভিট করতে বাধ্য করেছে। তখন ছেলেপক্ষ স্পষ্ট ধারণা দিয়েছিলেন এই যে এফিডেভিটের কপিটি, আমাদের বিবাহ নিশ্চিত হয়েছেন, আমরা সবকিছু করেছি, এরকম নিয়ে একটা ঝামেলা চলছিল সামাজিকভাবে। সেটি একটা আলোচনা সমালোচনা চূড়ান্ত পর্যায়ে যখন পৌঁছেছে তখন সিদ্ধান্তের জন্য আমাকে বলা হলো। তখন ছেলেপক্ষ মেয়ে পক্ষ প্রচুর ঝগড়াঝাটি হয়ে গেল এবং একটা বিষয় লক্ষ্য করা গেছে যে মেয়েটি ছেলেটির সঙ্গে প্রায় 2 দিন যাবৎ তারা নিজের জেলার বাইরে ছিল। তারপরেও মেয়েকে যখন জিজ্ঞাসা করা হয়েছে, মেয়ে তখন সঠিক উত্তর দিচ্ছিল না। ছেলে পক্ষ থেকে যে দাবিটি করা হচ্ছিল, যদি না থাকে তাহলে আমার সঙ্গে কিভাবে সে 2 দিন বাইরে ছিল। এবং তার পাশাপাশি সবাই যখন বলল যে এবার আপনাকে আইনগত প্রমাণ তো দিতে হবে আপনি কি করেছেন, তখন তিনি একটি এফিডেভিট কপি হাজির করলো ছেলেটি এবং বলল যে এই যে দেখুন এখানে স্বাক্ষর আছে, 2 জন সাক্ষীর স্বাক্ষর আছে। এই সব কিছুর পরেও যখন অন্য একজন মেয়ে পক্ষ থেকে অভিভাবক জানালেন যে এটি জোর জবরদস্তি করে সাক্ষী দেওয়া হয়েছে, ছেলে তখন খুব সাহসের সাথে বলল আমার কাছে একটি ভিডিও আছে, দেখেন আমি এই ভিডিওটি স্পষ্ট আপনাদেরকে দেখাচ্ছি যেখানে মেয়ে এই স্বাক্ষরটি করেছেন। এখানেই ঝামেলাটি বাঁধলো এই কারণে ছেলেপক্ষ যতটা এগিয়েছিল, আমি এই অর্থে কথাটি বললাম, তারা নিশ্চিতভাবে সেই সময়টাতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই আকাঙ্ক্ষা নিয়ে যে তারা সংসার করবেন, কিন্তু পরবর্তীতে মেয়েটি কিন্তু তার সিদ্ধান্ত পরিবর্তন করেছেন, যার ফলশ্রুতিতে ছেলেটি কিন্তু বিপদগ্রস্ত হয়েছে। কেমন বিপদগ্রস্ত হয়েছে সেটি দেখাই। ওই ভিডিওতে আমি স্পষ্ট আমরা দেখছিলাম একটি মন্দিরে কেউ নেই, ফাঁকা অবস্থানে তারা মালা বদল করলো, দুজনকে মালা দিলেন এবং একটি স্ট্যাম্পের মধ্যে তারা স্বাক্ষর করছেন, এই স্বাক্ষরটি করছেন এবং তখন তারা ছেলেটি প্রমাণ করবার চেষ্টা করলো, এই যে দেখেন এফিডেভিট, সেখানে মেয়ে স্বাক্ষর করেছেন। তখনই যারা ওখানে বিজ্ঞ ছিলেন, যারা কথা বলছিলেন, তারা বলছেন তোমার এফিডেভিটটির মধ্যে তুমি একটু পড়ে দেখো তো সেখানে কি বলা আছে। সেখানে বলা আছে বিজ্ঞ আইনজীবীর সামনে বসে স্পষ্টভাবে জ্ঞানত বুঝে শুনে তারপরে এই স্বাক্ষরটি তারা করেছেন। ছেলেটিকে যখন প্রশ্ন করা হয়েছে এটি তো তোমার এই এফিডেভিটের মধ্যে লেখা আছে, তাহলে তুমি মন্দিরে বসে সেই মেয়েটি স্বাক্ষর করছে, তাহলে এখন তুমি বলো যে এটি কতটা আইনগত সিদ্ধ হয়েছে। দেখুন এই যে একটি লাইন এবং একটি জিনিসের অজ্ঞতার কারণে, একটি ব্যাপার না জানার কারণে ছেলেটি যতটা প্রমাণ করবার চেষ্টা করেছে, তিনি যে প্রমাণ হাজির করেছিলেন সেই প্রমাণই কিন্তু তাকে আরও বেশি বিপদগ্রস্ত করে দিলেন। তখন কিন্তু মেয়ে পক্ষের যে দাবিটি ছিল যে জোর জবরদস্তি করে মেয়েকে ফুসলিয়ে এই স্বাক্ষরটি দেওয়া হয়েছিল, সেটা কিন্তু স্পষ্ট হয়ে গেল। কেননা এফিডেভিটে যেটা উল্লেখ করা হয়েছে, বিজ্ঞ আইনজীবীর সামনে সাক্ষী রেখে কোর্টে অবস্থান করে সেখানে বসে তারা এটি করেছেন, স্বাক্ষর দিয়েছেন সুস্থ মস্তিষ্কে সজ্ঞানে। কিন্তু ভিডিওতে দেখা যাচ্ছে তারা স্বাক্ষরটি করেছে একটি মন্দিরে নির্জন অবস্থাতে। তো এই যে দ্বিমুখী বক্তব্য, যার কারণে কিন্তু একটি বিবাহর বৈধতা কিন্তু নিশ্চিত করা গেল না। আর ফলশ্রুতিতে কি ঘটলো সেটা আপনারা নিশ্চয়ই অনুধাবন করতে পারছেন। আর এই অবস্থা থেকে বাঁচার জন্য আমি যেটি বলতে চাইছি যে আপনারা যদি এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেই থাকেন, তাহলে যারা এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করবেন তাহলে আপনাদেরকে অবশ্যই ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে আপনাদেরকে বিবাহটি সপ্তপদী সম্পন্ন করতে হবে, তারপরে যে রেজিস্ট্রি করার সিদ্ধান্ত আপনাকে নিতেই হবে। এছাড়া আপনি কিন্তু আইনানুগভাবে বা সামাজিক দৃষ্টিভঙ্গি থেকে রাষ্ট্রের কাছে আপনি কিন্তু প্রমাণ করবার আপনার কোনো সুযোগ নেই। তখন আপনি যখন আমার কাছে রেজিস্ট্রি করতে আসবেন তখন আপনাকে অবশ্যই বৈধ কাগজপত্রগুলি নিয়ে আসতে হবে, যেটি বলছিলাম ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন, যেটি অনলাইনে প্রদর্শন করা যায়। আর ওই যে ঘটনাটি আপনাদেরকে উদাহরণ হিসেবে বললাম, যে প্রেক্ষিতে কথাটি আসলো, ওই মেয়েটির বয়স ছিল অপ্রাপ্ত, মানে 18 বছরের নিচে ছিল। একটি জন্ম নিবন্ধনের কপি বানানো হয়েছিল যেটি অনলাইনে প্রদর্শন হচ্ছিল না। তখনই এই দুটি কারণে কিন্তু ছেলেপক্ষ বা ছেলেটি কিন্তু বিপদগ্রস্ত হলো। তো এই ধরনের সুযোগ সুবিধা আপনাকে যারা দিতে চাইবে, আর আপনিও যদি ভুলবশত এই প্রলোভনে পড়ে এই সুযোগটিকে লুফে নেন, তবে কিন্তু আপনার জন্য বড় বিপদ অপেক্ষা করছে। আমি বলবো যদি প্রাপ্তবয়স্ক না হয় তাহলে আপনারা এই ধরনের সিদ্ধান্ততে একেবারেই পৌঁছাবেন না। রাষ্ট্রের আইন এবং সামাজিক আইন, ধর্মীয় আইন অবশ্যই আপনাকে মানতে হবে। আর এই ধরনের দালাল চক্র বা সিন্ডিকেটের কাছে আপনি পড়বেন না। আর যদি আপনি প্রাপ্তবয়স্ক হয়েই থাকেন এবং আপনি যদি সামান্য
সামান্য জ্ঞানটুকু রাখেন, তবে কিন্তু সপ্তপদী সম্পন্ন করে তারপর আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য আপনি আপনার বিবাহটিকে রেজিস্ট্রি করবেন। যেটা বলছিলাম, বৈধ কাগজপত্রের জন্য ভোটার আইডি এবং আপনার জন্ম নিবন্ধনের অনলাইন প্রদর্শিত হয় এমন ফটোকপি এবং মেইন কপি নিয়ে আসবেন। তারপরে আপনার 4টি করে পাসপোর্ট সাইজ ছবি আপনার সঙ্গে রাখবেন এবং গুরুত্বপূর্ণ হচ্ছে আপনাদের পক্ষ থেকে 2 জন করে 4 জন সাক্ষী উপস্থিত থাকতে হবে। তখন আপনাদের মাথায় প্রশ্নটি আসবে, আমাদের পরিবার যেহেতু রাজি না, সেক্ষেত্রে আপনারা কি করব? দেখুন, পরিবার রাজি নন, কিন্তু তারপরেও কিন্তু আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থাকেন, এমন কিছু বিশ্বস্ত ব্যক্তিকে রাখেন যারা পরবর্তী ধাপে আপনার এই সাক্ষী পরবর্তীতে হবে সম্মুখে যেন আপনারা বলতে পারে যে এই বিবাহের সময় তারা উপস্থিত ছিলেন। আমি এটিকে আপনাদেরকে উৎসাহিত করছি না যে আপনারা এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেন, কিন্তু আমরা এখানে কাজ করতে গিয়ে লক্ষ্য করছি এই ধরনের সিদ্ধান্ত অনেকেই নিয়ে যাচ্ছেন এবং এই সিদ্ধান্তগুলো একেবারে আইন না জানার কারণে বিভিন্নভাবে তারা দালাল সিন্ডিকেটের মাধ্যমে পড়ে তারা বিপদগ্রস্ত হন। একে হচ্ছে তারা অর্থ নষ্ট করছেন, দ্বিতীয়ত হচ্ছেন তারা যে আশা করে সংসার করবেন এই বনবাসনা নিয়ে তারা যে বিবাহ বন্ধনটিতে আবদ্ধ হওয়ার জন্য যে ভুল তথ্য সমৃদ্ধ ডকুমেন্টসটি রেডি করেন, সেটি পরবর্তীতে ঝামেলা হয়ে দাঁড়ায় এবং তার বিবাহ বন্ধন নিশ্চিত হবার জন্য এটি যতটা উপকার হবার কথা তার চাইতে আরও বেশি তিনি ঝামেলায় পড়ে যান। আর এই ঝামেলাগুলো থেকে মুক্ত হবার জন্য হিন্দু বিবাহ নিবন্ধন আইন 2012 অনুযায়ী মেনে বুঝে দেখে তারপর আপনি সিদ্ধান্ত গ্রহণ করবেন। আর এক্ষেত্রে আমি আপনাকে আইনানুগ সকল সুযোগ সুবিধা আইনের মধ্য থেকে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। প্রথমে বলে রাখছি, অবশ্যই প্রাপ্তবয়স্ক হতে হবে, এটি হচ্ছে সবচেয়ে বড় কথা। রাষ্ট্রের নাগরিক হিসেবে আপনার জীবনের ভবিষ্যৎ সিদ্ধান্ত নেবার অধিকার আপনার আছে, সেক্ষেত্রে আমরা আপনাকে সহযোগিতা করতে পারবো। আর আমাদের অফিস হচ্ছে মুন্সিগঞ্জ জেলার সদর উপজেলার দর্পণা কমিউনিটি সেন্টার, যেটি পুরাতন দর্পণা হল নামে পরিচিত। সুপার মার্কেট থেকে পুরাতন বাস স্ট্যান্ড যাওয়ার পথে এবং পুরাতন বাস স্ট্যান্ড থেকে সুপার মার্কেট যাওয়ার মধ্যপথে অবস্থানে, সেই দর্পণা হলের ঠিক বিপরীতে 213 নম্বর দোকান, পৌর মার্কেটের 2য় তলায়। আর আমার ফোন নাম্বারটিও এখানে যুক্ত করা থাকবে, 01912384847। আবারও বলছি, 01912384847। আপনি প্রয়োজনে আমার সঙ্গে একাধিকবার কথা বলে নিশ্চিত হয়ে নেন যে আপনার কি করতে হবে। সেক্ষেত্রে আপনি আমার হোয়াটসঅ্যাপ এই নাম্বারটিতে রয়েছে, সেখানেও যোগাযোগ করতে পারেন, ফোন কলেও যোগাযোগ করতে পারেন। আমরা চাইব আপনি নিরাপদে এবং তথ্য নিয়ে তারপরে আপনি আপনার জীবনের গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্তটি গ্রহণ করবেন। আমাদের এই আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবার কাছে ধন্যবাদ, এবং এর পরবর্তীতে আরও যদি কোনো তথ্য আপনার জানার থাকে সেক্ষেত্রে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি আপনার কমেন্টগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।